হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে এখন চলে এসেছি খেতে, মানে প্রাতরাশ করতে। আমরাই মনে হচ্ছে প্রথম এলাম প্রাতরাশ করতে, কারণ এখনো পর্যন্ত বাকি যারা হোটেলে রয়েছেন তারা কেউই আসেননি। আমরাই তাড়াতাড়ি এসে গেছি, কারণ আমরা প্রাতরাশ শেষ করেই রওনা দেব শনিবারওয়াড়া আর লালমহল দেখতে যাব। আর এই ছিল আজকে আমাদের প্রাতরাশ। চলুন, প্রাতরাশ হয়ে গেছে। আমরা পুনেতে এই এক রাতের জন্য যে ঘরটায় ছিলাম সে ঘরটা দেখাই। অভিষেক ঘরের ভেতর ঢুকে আলো জ্বালিয়েছে, এবার আমি প্রবেশ করি। ঘরটা বেশ ভালো, অন্তত এক রাত কি দু রাতের জন্য তো একদম ঠিক আছে। আর হোটেলটাও বেশ ভালো, হোটেলের খাবারও খুব ভালো। আর যেটা সব থেকে দরকারি, বাথরুমটাও একদম ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন একটাই, সেটা হচ্ছে এই ঘরের একটি দেওয়ালের কারুকার্য নিয়ে। অভিষেক যে সোনালী রঙের দেওয়ালের দিকে মুখ করে বসে আছে, এই দেওয়ালের কারুকার্য নিয়েই আমার প্রশ্ন। এই দেখুন, এই দেওয়ালের কারুকার্যর মধ্যে একটা তীক্ষ্ণতা রয়েছে। দু একবার আমিও ঘষা খেয়েছি, সেই জন্যেই বলছি আর কি। বড়রা হয়তো ব্যাপারটা একটু মাথায় রাখবে যে তীক্ষ্ণতা আছে, দেওয়ালের বেশি কাছে যাওয়া যাবে না, কিন্তু বাচ্চাদের খেলাধুলা বা দুরন্তপনার সময় যদি আঘাত পায় তখন এই রকম কারুকার্য কেন পছন্দ করেছে, সেটাই হলো প্রশ্ন। আমরা এবার রওনা দিচ্ছি শনিবারওয়াড়ার উদ্দেশ্যে। অভিষেক আবার কোথায় গেল? ওই যে আসছে আসছে। হোটেলের গলির এক্কেবারে সামনে থেকেই অটো পাওয়া যাবে। অটোতে চেপে আমরা পৌঁছে গেছি শনিবারওয়াড়ার গেটের সামনে। চলুন এবার ভিতরে প্রবেশ করি। দাঁড়ান, প্রবেশ করার আগে এইখানে কিছু একটা লেখা রয়েছে, সেটা একটু পড়ে নিই। এই গেটটা দিয়েই আমরা প্রবেশ করলাম। সাধারণত যারা গাড়ি নিয়ে আসেন তারা এই গেটটা দিয়ে প্রবেশ করেন। শনিবারওয়াড়াতে আরও একটি গেট রয়েছে, তবে মনে হচ্ছে সেটা হয়তো অন্য দিকে রয়েছে, কারণ আমি যখন গতকাল অটোতে করে যাচ্ছিলাম তখন আমি ওই গেটটার সামনে দিয়ে গেছিলাম। আর ওই দ্বিতীয় গেটটার এক্কেবারে রাস্তার উল্টো দিকেই হচ্ছে লালমহল। শনিবারওয়াড়া দেখে ওই গেটটা দিয়েই বাইরে বেরোবো, তাহলে লালমহল একেবারে সামনেই পড়বে। এখানে ডিএসএলআর ক্যামেরাতে ছবি তোলা যাবে না, কিন্তু মোবাইল ফোনের ক্যামেরায় ছবি ভিডিও তোলা যাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি একেবারে শনিবারওয়াড়ার সামনে, মানে প্রবেশদ্বারের সামনে। ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে। আপনারা যারা বাজিরাও মাস্তানি সিনেমাটি দেখেছেন তারা জানবেন চলচ্চিত্রের মধ্যে শনিবারওয়াড়া জায়গাটির উল্লেখ রয়েছে, তবে চলচ্চিত্রের সঙ্গে বাস্তবের কিন্তু কোনো মিল নেই। এখানে টিকিট অনলাইনে কাটতে হবে, তবে টিকিটের মূল্য 0। কিন্তু এখানে একটি কিউআর কোড রয়েছে, সেই কিউআর কোডটি স্ক্যান করার পর নিজের নাম, ফোন নাম্বার রেজিস্টার করতে হবে এবং তারপর প্রবেশ করা যাবে শনিবারওয়াড়ার অন্দরমহলে। আমরা প্রবেশ করে গেছি অন্দরমহলে। চলুন এবার পুরোটা ঘুরে দেখি আর শনিবারওয়াড়া সম্পর্কে কিছু তথ্য দিই। শনিবার শব্দটি মারাঠি ভাষায় হলো শনিবার, এবং ওয়াড়া অর্থাৎ যে কোনো আবাসিক এবং কমপ্লেক্স, এই দুই শব্দকে মিশিয়েই তৈরি হয়েছে শনিবারওয়াড়া। শনিবারওয়াড়া হলো একটি ঐতিহাসিক দুর্গ। 1732 সালে এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল। আমরা এখন রয়েছি শনিবারওয়াড়ার বাগানে, তবে বাগানটা পরে ঘুরে দেখছি। আগে শনিবারওয়াড়ার দুর্গ ও প্রাচীরটা দেখে আসি, তারপর বাগানটা ঘুরবো।
এই দুর্গটি 1818 সাল পর্যন্ত মারাঠা পেশোয়ারদের অধীনস্থ ছিল। এরপর 1828 সালে এই দুর্গে একটি অগ্নিকাণ্ড হয়েছিল, যার ফলে এই দুর্গের অনেক অংশই ধ্বংস হয়ে গিয়েছিল। সেই সব কথায় বিস্তারিতভাবে পরে আসছি। তবে সেই অগ্নিকাণ্ডের পরে দুর্গের যতটুকু অবশিষ্ট রয়েছে সেইটুকুকেই বর্তমানে রক্ষণাবেক্ষণের কাজ করে পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলা হয়েছে। চলুন এবার গিয়ে দুর্গের ওপরে উঠি। দুর্গের এই অংশে রয়েছে বেশ কিছু সিঁড়ি। এই সিঁড়িগুলি দিয়েই ওপরে উঠতে হবে। বাপরে কি অন্ধকার! একটাই মাত্র আলো রয়েছে ভিতরে। মনে হচ্ছে বৃষ্টির জন্য পাথরে জল পড়ে, মানে পাথরের সিঁড়িগুলোতে জল পড়ে পাথরের সিঁড়ি হালকা পিচ্ছিল হয়ে আছে। খুব ধীরে ধীরে উঠতে হবে। প্রথমে যখন এই শনিবার ওয়াড়া তৈরির কথা হয়েছিল, বা বলা যেতে পারে পরিকল্পনা শুরু হয়েছিল, তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সম্পূর্ণ দুর্গটি পাথর দিয়ে তৈরি হবে। কিন্তু প্রথম তলা, বা যেটাকে আমরা একতলা বলি, সেই একতলা যখন তৈরি হয়ে গেছে, এরপর দোতলা উঠবে। সেই সময় সাতারার জনগণ ছত্রপতি শাহুর কাছে অভিযোগ জানিয়েছিল এই বলে যে পাথরের কোনো দুর্গ অনুমেদন বা নির্মাণ কেবলমাত্র স্বয়ং ছত্রপতি করতে পারেন। কোনো পেশোয়ারের পাথর দিয়ে দুর্গ নির্মাণ করার অধিকার নেই। এই কথার পরিপ্রেক্ষিতে পেশোয়ারদের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি লিখে জানানো হয় যে ভবনের বাকি অংশ পাথর দিয়ে নয়, ইট এবং কাঠ দিয়ে তৈরি করতে হবে। সিঁড়ি দিয়ে উঠে আমরা এখন চলে এসেছি একতলার উপরের মহলে। এই মহলের অনেক অংশই কাঠের তৈরি। আচ্ছা, বলে রাখি, ছত্রপতি হলেন রাজা এবং পেশোয়া হলেন রাজার নিম্নস্থ একটি পদ, বা বলা যেতে পারে রাজার ডান হাত বা বাম হাত। এই শনিবার ওয়াড়া তৈরি করিয়েছিলেন পেশোয়া বাজিরাও প্রথম, যিনি ছিলেন মারাঠা সাম্রাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী। এই দোতলার মহল তৈরির জন্য সেগুন কাঠ এসেছিল জুন্নারের জঙ্গল থেকে। জেজুরির চুনাপাথর অঞ্চল থেকে এসেছিল খনিজ চুন। দোতলার মহলের এই জায়গাটি থেকে সম্পূর্ণ শনিবার ওয়াড়ার বাগানটি দেখা যায়। ফোনের ক্যামেরাতে সবুজের পুরো উজ্জ্বলতাটা হয়তো ধরা পড়ছে না। খালি চোখে দেখছি বৃষ্টির জন্যে বাগানের ঘাস গাছ সবকিছুই একটু বেশি উজ্জ্বল সবুজ হয়ে আছে। শনিবার ওয়াড়া সম্পর্কে একটি কিংবদন্তি রয়েছে। 1758 সাল পর্যন্ত এই দুর্গে মানুষ বসবাস করত। ঘটনাটি হলো 1773 সালের। তৎকালীন পঞ্চম এবং শাসক পেশোয়া ছিলেন নারায়ণ রাও। তাকে এক প্রহরী হত্যা করেছিল। এই হত্যার পিছনে ছিল নারায়ণ রাওয়ের কাকা রঘুনাথ রাও এবং কাকিমা আনন্দী বাইয়ের আদেশ। কিংবদন্তি অনুযায়ী প্রতি পূর্ণিমার রাতে নারায়ণ রাওয়ের ভূত, বা বলা যেতে পারে তার আত্মা, এখনো সাহায্যের জন্য চিৎকার করে। বাবারে, এটা জানার পর আমার গায়ে একটু কাঁটা দিয়েছিল। আমি এমনিই ভীতু, তার মধ্যে আবার ভূত জিনিসটাকে আমার খুব একটা সহ্য হয় না। বাবা গো, ছাড়ুন ভূতের কথা, ছাড়ুন ভূতের কথা ছেড়ে চলুন জানি 1818 সালে কি হয়েছিল। 1818 সালের জুন মাসে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে নিজের গাড়ি এবং সিংহাসন ত্যাগ করেছিলেন এবং ভারতবর্ষের উত্তর প্রদেশের কানপুরের নিকটের একটি স্থানে রাজনৈতিক নির্বাসনে চলে গিয়েছিলেন। সেই স্থানটির নাম ছিল বিথুর।
এটি হলো শনিবার ওয়াড়ার ঝাড়খাস বা ঝাড়খা। ঝাড়খাস বা ঝাড়খা হলো প্রাসাদের দোতলার ভবনের বাইরের দিকের দেওয়াল থেকে প্রসারিত একটি পাথরের জানালা। সাধারণত তৎকালীন রাজবংশের যেসব মানুষেরা অন্দরমহলে বসবাস করতেন এবং তাদের দাসীরা এই ঝাড়খা বা ঝাড়খাস থেকে বাইরের দৃশ্য দেখতেন। এমনকি যুদ্ধ চলাকালীন সময়তেও শত্রুপক্ষের ওপর এই জায়গা থেকেই নজর রাখা হতো। এই জায়গাটা দেখা হয়ে গেছে, চলুন এবার শনিবার ওয়াড়ার প্রাচীরটা ঘুরে আসি, মানে প্রাচীরের মধ্যে দিয়ে হেঁটে আসি। দোতলার এই মহল থেকে প্রাচীরে যাওয়ার জন্য রয়েছে একটি সিঁড়ি। এই হলো সেই সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমরা এবার নিচে নামবো। সিঁড়ি দিয়ে নেমে আমরা এসে পড়েছি প্রাচীরের উপরে। দেখে বুঝতেই পারছেন সিঁড়িগুলো হলো পাথরের তৈরি। প্রাচীরের এই অংশ থেকে বাগানের বেশ অনেকটাই সুন্দরভাবে দেখা যায়। পুরো প্রাচীরটায় এক চক্কর হাঁটা লাগিয়ে নিই, তারপর প্রাচীর থেকে নেমে বাগানটা ঘুরে দেখব। 1828 সালে এই প্রাচীরের ভিতরের প্রাসাদ চত্বরে রহস্যময়ভাবে ভয়াবহ আগুন লেগেছিল। সেই অগ্নিকাণ্ড চলেছিল 1 সপ্তাহ ধরে। এটা হলো প্রাচীর থেকে নিচে নামার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নেমে বাগানে পৌঁছানো যাবে। হ্যাঁ, তা যা বলছিলাম, 1 সপ্তাহের ভয়াবহ অগ্নিকাণ্ডের শেষে দেখা গিয়েছিল দুর্গের ভিতরের কেবল ভারী গ্রানাইটের প্রাচীর, শক্তিশালী সেগুন কাঠের প্রবেশদ্বার এবং ভবনগুলির কিছু অংশ টিকে ছিল। বা বলা যেতে পারে আজকে আমরা যে শনিবার ওয়াড়া দেখছি সেইটুকুই অগ্নিকাণ্ডের শেষে অবশিষ্ট রয়েছিল। সেই সময়ে শনিবার ওয়াড়া তৈরির কাজে খরচ হয়েছিল 16,110 টাকা। 1 সপ্তাহ ধরে টানা অগ্নিকাণ্ডের ফলে আগুনে পুড়ে ছাই হয়ে বাতাসে মিশে গেছে শনিবার ওয়াড়ার অর্ধেকেরও বেশি অংশ। আচ্ছা, বলে রাখি, শনিবার ওয়াড়ার মধ্যে রয়েছে 5টি ফটক দরজা। আমরা যেটা দিয়ে প্রবেশ করলাম, মানে এখন পর্যটকগণ যে দরজা দিয়ে শনিবার ওয়াড়ার ভিতরে প্রবেশ করেন সেটাই হলো প্রধান দরজা বা দরওয়াজা, যার নাম দিল্লি দরওয়াজা।
এই দিল্লি দরওয়াজা বা দরজায় রয়েছে ৭২টি ইস্পাতের ছুঁচালো পেরেক। ঢোকার সময় পেরেকগুলো দেখেছি, কিন্তু তখন আর দাঁড়িয়ে গোনা হয়নি। বেরোবার সময় গুনে নেব। এই ৭২টি ছুঁচালো পেরেকের উচ্চতা যুদ্ধ হাতিদের সমান। শনিবার ওয়াড়ার বাকি দরজাগুলি বা দরওয়াজাগুলি হলো খিদকি দরওয়াজা, গণেশ দরওয়াজা, জাম্বুল দরওয়াজা বা নারায়ণ দরওয়াজা এবং সবশেষে মস্তানি দরওয়াজা। এই বাকি 4টি দরওয়াজা বা দরজাই প্রধান দিল্লি দরওয়াজার থেকে উচ্চতায় অনেক কম এবং অনেক অল্পই প্রসারিত। সামনেই রয়েছে প্রাচীর থেকে নিচে নামার সিঁড়ি। কিছুক্ষণ আগেও এরকমই একটা সিঁড়ি দেখলাম। তার মানে প্রাচীর থেকে নিচে নামার জন্য একাধিক জায়গাতে সিঁড়ি রয়েছে। হ্যাঁ, এই তো এখানটা দিয়ে নেমে এইখানটা দিয়ে বেডরুমে যাই। এইখানটা সে তো বটে। এরা বোধ হয় প্রাচীরে প্রাচীরেই ঘুরতো, জানো। দেখবে সব দুর্গতে কিন্তু এই প্রাচীরের ধার দিয়ে ঘোরার ব্যাপারটা আছে। এই প্রাচীরে প্রাচীরেই বোধহয় এরা ঘুরতো সারাদিন। ইতিহাসের পাতার মানুষেরা এই প্রাচীরে হাঁটাচলা করত। রাজার রক্ষী বাহিনীরা এই প্রাচীরে দাঁড়িয়েই পাহারা দিত। এই কথাটা ভাবতে ভাবতেই মাথায় একটা গল্প আসবো আসবো করছে। পুনর্জন্ম নিয়ে গল্প লেখা যেতে পারে, একটু ভাবনা চিন্তা করতে হবে। স্নানের জায়গা নাকি? না বোধহয় জামা কাপড় কাচতো। কে জানে কি ছিল, জানবো। চল। হ্যাঁ, আগে হয়তো ছিল ঘরটা, এখন বোধহয় আর ঘরটা নেই। আর সে ঘর থাকলে তোমার ঢুকতে দেবে? দেখি বোঝা যাচ্ছে ভালো খাড়াই। কি গো দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কামান রাখতো তো। সে আর কি করা। প্রাচীরের এই অংশে কিছুটা ভাঙন ধরেছে বা কোনো কারণে ভেঙে নতুন করে মেরামতি করা হচ্ছে।
এখানে অনেকগুলি চেয়ার আর সাউন্ড বক্স দেখে মনে হচ্ছে সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম হয়। কিন্তু আমরা তো আর সন্ধ্যা পর্যন্ত এখানে থাকছি না। এখান থেকে বেরিয়ে মানে এই যে প্রাচীরে আমরা হাঁটছি এটা পুরোটা ঘুরে তারপর শনিবার ওয়াড়া থেকে বেরিয়ে শনিবার ওয়াড়ার উল্টো দিকে রয়েছে লালমহল। লালমহলটা দেখে তারপর হোটেলে ফিরে লাগেজপত্র নিয়ে দুপুরের আগেই মুম্বাইয়ের পথে রওনা। তবে মনে হচ্ছে পুনেতে আবারও একবার আসতে হবে। পুনের অনেক কিছু দেখাই যেন বাকি থেকে গেল। বটে, চলো বাবা। এই যো গতকালকে আমি এই রাস্তাটা দিয়েই গেছি অটোতে করে। আর ওই যো ওই পারে হলো লালমহল, এক্কেবারে রাস্তার এপার ওপার। হুম, এই তো তাকে জলই থাকতে হবে। হ্যাঁ হবে আবার কি। এটি ছিল অতীতের সময়ের একটি জল সংরক্ষণ করে রাখার জায়গা। না, ওই জন্য লালমহল দিকের গেটটাই দেখিয়েছে। এই মুখটা দেখো। বাহ, খুব সুন্দর এসছে। একটাই বুঝতে পারলাম, মহারাষ্ট্রে যদি ঘুরতে হয় তো এই সময় ঘুরতে হবে। এই দেখুন এখানেও রয়েছে প্রাচীর থেকে নিচে নামবার একটি সিঁড়ি। আমাদের প্রাচীর প্রদক্ষিণ করা শেষের দিকে। গতকালের বৃষ্টির নিদর্শন প্রাচীরের বহু জায়গাতেই এখনো জমা হয়ে আছে। আমার যা গেছে গতকাল বিকেলে বৃষ্টিতে, বাপরে বাপ। চলুন আমাদের প্রাচীর প্রদক্ষিণ শেষ হলো। এইবার নিচেতে নেমে বাগানটায় এক চক্কর মেরে বেরিয়ে যাব। যে সিঁড়ি দিয়ে দোতলার মহলে উঠেছিলাম সেই সিঁড়ি দিয়েই নেমে এখন আমরা চলে এসেছি বাগানে।
এটা হলো মস্তানি দরওয়াজা। এবার আমরা বাইরে এসে পড়েছি। আমাদের শনিবার ওয়াড়া বেড়ানো শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে লালমহলে।